বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আমরা অলরেডি 8.3 এর আগ পর্যন্ত যেসব থিওরেম আছে এবং এক্সারসাইজ 8.3 কভার করে ফেলছি। এখন 8.3 এর পরে যে থিওরেম গুলো আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাশন শুরু করব। ওকে, এবং ওই থিওরেম গুলো দেখার পরে আমরা এক্সারসাইজ 8.4 টা আজকে শেষ করে ফেলার চেষ্টা করব। ওকে, তো তাহলে আমরা শুরু করি। আচ্ছা, তোমাদের সাথে এটা আগে ডিসকাস করছিলাম কিনা জানি না, তো আরেকবার একটু দেখে নিই। একটা সার্কেলের সাথে একটা স্ট্রেট লাইনের তিন ধরনের রিলেশনশিপ থাকতে পারে। একটা হচ্ছে এটা সার্কেলটাকে কোনো পয়েন্টে টাচ করবে না, যেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ওকে, সো এই পয়েন্টটা আমাদের এরিয়া অফ ইন্টারেস্ট না। আরেকটা লাইন হচ্ছে সেটা কি, দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, দুইটা পয়েন্ট, সেটা হচ্ছে সেকান্ড। এই ধরনের লাইনকে আমরা কি বলি, সেকান্ড বলি। আর আরেক ধরনের লাইন হচ্ছে যেটা সার্কেলকে শুধুমাত্র একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, ঠিক আছে, ওই ধরনের লাইনকে আমরা বলি ট্যানজেন্ট। ওকে, আমরা মোস্টলি যেসব থিওরেম গুলো করবো সবগুলো থিওরেম হবে ট্যানজেন্ট রিলেটেড। ওকে, আর যদি দুইটা পয়েন্টে টাচ করতো ওইটাকে আমরা বলতাম সেকান্ড, যেটা নিয়ে কিনা আমাদের এই লেভেলে কোনো পড়াশোনা নাই, জাস্ট এমসিকিউ এর জন্য ইন কেস আমরা এটা জেনে রাখলাম। ঠিক আছে, তো এক পয়েন্টে টাচ করলে ট্যানজেন্ট, দুই পয়েন্টে টাচ করলে সেকান্ড, আর যদি কোনো পয়েন্টে টাচ না করে তাহলে সেটা আলাদা বিষয়। ওকে, এটা একটা নরমাল স্ট্রেট লাইন। ওকে, এরপরে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের ফার্স্ট থিওরেম হচ্ছে থিওরেম 25, থিওরেম নাম্বার 25। ওকে, থিওরেম 25 বোঝার আগে আমি তোমাদের থেকে কিছু জিনিস একটু জানিয়ে নিতে চাই, যে মানে তোমরা এই ব্যাপারে কি চিন্তা করো। ঠিক আছে, মনে করো এটা একটা রোড, এটা একটা কি রোড, তুমি এখানে দাঁড়ায় আছো। ওকে, তুমি এখানে দাঁড়ায় আছো, তোমার সামনে একটা রোড আছে, তুমি এই রোডটাতে যাইতে চাও। রোডটাতে যাওয়ার শর্টেস্ট পাথ কি হবে দেখি বলো তো। তুমি যদি সোজা এইভাবে চলে যাও এটা হবে শর্টেস্ট পাথ, তাই না? তুমি যদি একটু অন্যভাবেও যাও, এই যে বাঁকা ভাবে যাও, তাইলে হবে কি, এগুলা ডেফিনেটলি এই শর্টেস্ট পাথের থেকে একটু লঙ্গার হবে। দেখো এটা একটু বড় না, আবার এটা থেকে ওইটাও একটু বড় না, তার মানে এই যে এটা ডাইরেক্ট চলে যাওয়া এটাই হচ্ছে কি শর্টেস্ট পাথ, ঠিক কিনা? এটা বাদে তুমি অন্য যে কোনো পাথ দিয়ে যাও কি হবে, একটু লম্বা রাস্তা হবে। তো এই যে শর্টেস্ট পাথটা, এই পাথটা এই রোডের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে কেউ বলতে পারবা? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ভেরি গুড। ওকে, তার মানে শর্টেস্ট একটা পয়েন্ট থেকে একটা লাইনে যাওয়ার জন্য শর্টেস্ট যে পাথ সেটা ওই লাইনের সাথে পারপেন্ডিকুলার ভাবে থাকে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, একটা পয়েন্ট থেকে একটা লাইনের উপরে তুমি যদি যাইতে চাও অনেকগুলা পাথ দিয়ে যাইতে পারো, তবে সবচেয়ে ছোট যে পাথ, শর্টেস্ট যে পাথটা হবে সেটা হবে পারপেন্ডিকুলার টু দ্যাট লাইন। ঠিক আছে, এই কারণে যখন এই দুইটা পয়েন্টের মধ্যে আমরা ডিসটেন্স বুঝি, এই ডিসটেন্সটাকে শর্টেস্ট ডিসটেন্সও বলে অথবা পারপেন্ডিকুলার ডিসটেন্সও বলে। মনে রাখবে এটা সবসময়। ঠিক আছে, শর্টেস্ট ডিসটেন্স মানেই পারপেন্ডিকুলার ডিসটেন্স। ওকে, আচ্ছা, তো এটা যদি আমরা বুঝি তাহলে আসলে আমাদের প্রথম যে থিওরেম সেটা আসলে একদম ইজি। থিওরেম 25 এখানে কি বলছে, পেজ নাম্বারটা আমি বলি, তোমরা সবাই সেই পেজে আসো। পেজ নাম্বার 177 এর একদম নিচে। ঠিক আছে, পেজ নাম্বার 177 এর একদম নিচে। আমি 10-15 সেকেন্ড তোমাদের সময় দিচ্ছি, বইটা খোলো এবং থিওরেম 25 এ আসো। আশা করি সবাই আসছো এতক্ষণে। ওকে, থিওরেম 25 এর স্টেটমেন্টটা পড়ো, দ্য ট্যানজেন্ট ড্রন এট এনি পয়েন্ট অফ আ সার্কেল। এই কথাটুকু পড়ে আমি কি করব জানো, একটা সার্কেল এঁকে ফেলবো, একটা সার্কেলের যে কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট এঁকে ফেলবো। ট্যানজেন্ট কি করবে, শুধুমাত্র একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, তাই না? মোর দ্যান ওয়ান পয়েন্ট না, কিন্তু শুধুমাত্র একটা পয়েন্ট, সেজন্য এটাকে ট্যানজেন্ট বলা হবে। ওকে, তাইলে কি বললো, দ্য ট্যানজেন্ট ড্রট এট এনি পয়েন্ট অফ আ সার্কেল ইজ পারপেন্ডিকুলার। এই ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার কিসের সাথে পারপেন্ডিকুলার? টু দ্য রেডিয়াস থ্রু দ্য পয়েন্ট অফ কন্টাক্ট অফ দ্য ট্যানজেন্ট। এই যে আমরা জানি সেন্টারের সাথে সার্কেলের উপরে যে কোনো পয়েন্ট আমরা কানেক্ট করি সেটা একটা রেডিয়াস হবে, তাই না? কিন্তু এখানে একটা স্পেশাল রেডিয়াসের কথা বলতেছে। সেই রেডিয়াসটা কি, এই যে সার্কেলটাকে যে পয়েন্টে টাচ করছে ট্যানজেন্টটা, ওই পয়েন্টের সাথে কানেক্ট করে আমি যদি একটা রেডিয়াস টানি তাহলে সেই রেডিয়াসের সাথে এটা কি হবে, পারপেন্ডিকুলার হবে। এটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে। আমি আবারও বলি, একটা একটা সার্কেল আমাদের আছে, সার্কেলের যে কোনো একটা পয়েন্টে টাচ করে যাচ্ছে এরকম একটা ট্যানজেন্ট আছে। এখন এই ট্যানজেন্টটা কার সাথে পারপেন্ডিকুলার হবে, ওই যে ও সার্কেলটাকে যে পয়েন্টে টাচ করছে সেই পয়েন্ট দিয়ে আমি যদি একটা রেডিয়াস টানি, রেডিয়াস মানে কি সেন্টার থেকে সার্কেলের উপরে যে কোনো একটা কানেক্টিং লাইন, তাই না? তো সেটার সাথে কি হবে, পারপেন্ডিকুলার হবে। মানে আমাদের প্রুফ করতে হবে যে এটা কি পারপেন্ডিকুলার। তো
তো একটু আগে যে কনসেপ্টটা আমি তোমাদেরকে দেখাইছিলাম এটা কিন্তু কাইন্ড অফ ওইটার সাথে মিলে যায়। দেখো এই যে একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে সেই রোডটা, তুমি ওই পয়েন্ট থেকে এই রোডের উপরে যদি আসতে চাও তাহলে শর্টেস্ট ডিস্টেন্সে তোমাকে আসতে হবে, তাই না? শর্টেস্ট ডিস্টেন্স মানে কি? সোজা পথ, একদম ডাইরেক্ট যে লাইনটা। তো ডাইরেক্ট লাইনটা আসলে তোমরা নিজেরা একটু আগে এগ্রি করছো যে ডেফিনেটলি সেটা 90 ডিগ্রি হবে। তুমি যদি এই পাথ বাদ দিয়ে অন্য যে কোনো পাথ দিয়ে আসতে চাও, অন্য যে কোনো পাথ দিয়ে আসতে চাও, তাহলে দেখা যাবে কি সেটা অনেক দূরে হবে, মানে বড় হবে আর কি, পাথটা অনেক বড় হয়ে যাবে। তো তাইলে সেটা কি হবে না? শর্টেস্ট পাথ হবে না, এবং ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা পারপেন্ডিকুলার হবে না, তাই না? সো এই থিওরেমটা আসলে কোনো ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নাই, এটা সিম্পলি মানে এইভাবে বলে দিতে হয় যে মানে এই পাথটা হচ্ছে শর্টেস্ট পাথ এবং শর্টেস্ট পাথটা পারপেন্ডিকুলার হয়, এটা আমরা জানি। তো এইভাবে বলে দেয়। তো তাইলে এই থিওরেমটা আসলে একটু লেস ইম্পর্টেন্ট। তো আমাদের যেটা জানতে হবে যে থিওরেমটা অ্যাকচুয়ালি কি বলে, এই থিওরেমের স্টেটমেন্টটা আমরা পরবর্তীতে ইউজ করব, এটার জন্য থিওরেমের স্টেটমেন্টটা জানতে হবে। প্রুফটা আসলে আসার সম্ভাবনা খুবই কম, তারপরেও আসলে আশা করি তোমরা লিখতে পারবা, ঠিক আছে? তো এই জন্য একবার করে নিও, ওকে? তাহলে এইখান থেকে আমরা কি জানলাম যে একটা সার্কেলের কোন একটা পয়েন্টের আমরা যদি ট্যানজেন্ট টানি, তাহলে ওই ট্যানজেন্টটা যেই পয়েন্টে সার্কেলটাকে ইন্টারসেক্ট করে বা টাচ করে সেই পয়েন্টের থ্রুতে আমি যদি একটা রেডিয়াস টানি, তাহলে সেই রেডিয়াস আর এই ট্যানজেন্ট একটা একটার সাথে পারপেন্ডিকুলার হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা আজকে যাই পড়বো সেখানেই এটা লাগবে, ঠিক আছে? এটা হচ্ছে থিওরেম 25। এরপরে কিছু করোলারি আছে, করোলারি গুলো আমি একটু তোমাদেরকে বলি, তোমরা একটু দেখো। করোলারি 8 হচ্ছে at any point on a circle only one tangent can be drawn। তার মানে হচ্ছে এই যে একটা পয়েন্ট আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট টেনে ফেলছো, তুমি কিন্তু এই সেম পয়েন্ট দিয়ে আরেকটা ট্যানজেন্ট টানতে পারবে না। তুমি চেষ্টা করে দেখো, তুমি একটু এভাবে ট্রাই করবা, ওভাবে ট্রাই করবা, কিন্তু দেখবা যে একদম এক্স্যাক্টলি ওই পয়েন্ট দিয়ে টাচ করে যাচ্ছে ওইরকম ট্যানজেন্ট শুধু একটাই পাওয়া যাচ্ছে, দুইটা রাখা যাচ্ছে না। তার মানে পয়েন্ট একটা যদি আমি সিলেক্ট করে দিই যে এই পয়েন্টের থ্রুতেই তোমাকে ট্যানজেন্ট রাখতে হবে, তাহলে তুমি একটাই ট্যানজেন্ট রাখতে পারবা, দুইটা কিন্তু ট্যানজেন্ট রাখতে পারবা না, ঠিক আছে? তাইলে এখানে কি ফিক্স করে দিচ্ছি আমি তোমাকে? সার্কেলের উপরে পয়েন্ট ফিক্স করে দিচ্ছি যে এই পয়েন্টে টাচ করতে হবে, এটা ফিক্সড। তাইলে সেইরকম তুমি একটাই ট্যানজেন্ট রাখতে পারবা, মোর দ্যান ওয়ান ট্যানজেন্ট ইজ নট পসিবল টু ড্র। বুঝতে পারছো? কারো ডাউট থাকলে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো। না, ওকে ফাইন। এরপরে করোলারিটা দেখো, বলতেছে the perpendicular to a tangent at its point of contact passes through the center of the circle। এটা আসলে এটারই মতো, যেটা বলতে চাচ্ছে যে আমরা যদি একটা ট্যানজেন্ট নিই এবং এই ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার যে পয়েন্টে কন্টাক্ট করে না, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট, তাই না? পয়েন্ট অফ কন্টাক্ট আমি যদি একটা পারপেন্ডিকুলার টানি না, ডেফিনেটলি এই পারপেন্ডিকুলারটা এই সেন্টার দিয়ে পাস করবে, সেটা তো করবেই আমরা জানি, কারণ সেটা একটা রেডিয়াস, তাই না? তো এটা সেন্টার দিয়ে পাস করবে। এটা আবার একটা মানে করোলারি, যে একটা ট্যানজেন্টের উপরে একটা পারপেন্ডিকুলার টানলে সেই পারপেন্ডিকুলারটা ডেফিনেটলি ওই সার্কেলের সেন্টার দিয়ে পাস করবে। এটা হচ্ছে করোলারি নাম্বার 9। আচ্ছা, করোলারি 10 হচ্ছে কি at any point of the circle the perpendicular to the radius is the tangent of the circle। হ্যাঁ, এটা উল্টা বলছে আর কি। যদি আমরা কি করি যে একটা সার্কেল আছে আমাদের, এখন আমি একটা রেডিয়াস আঁকলাম, ঠিক আছে? এটা একটা রেডিয়াস। এখন মনে করো এই যে রেডিয়াসটা আছে এই পয়েন্টে আমি যদি একটা পারপেন্ডিকুলার রাখি, রেডিয়াসের সাথে পারপেন্ডিকুলার এঁকে দিলাম, তাই না? এই পারপেন্ডিকুলারটাই ট্যানজেন্ট হবে ওই পয়েন্টের জন্য, ঠিক আছে? আমি রেডিয়াসের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি, পারপেন্ডিকুলার তো আমরা ড্র করতেই পারি, তাই না? এই যে এভাবে পারপেন্ডিকুলার ড্র করার একটা সিস্টেম আছে না? তো এইভাবে পারপেন্ডিকুলার ড্র করলে দেখা যাবে কি এটা ওই পয়েন্টের জন্য ট্যানজেন্ট হবে ফর শিওর। ওকে, কথাগুলো আসলে সেমই ঘুরে ফিরে, তো তারপর একটু বোঝা লাগে এর জন্য। কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো, আমি থিওরেম 26 শুরু করতে যাচ্ছি নাইলে। মাইদা, তুমি ক্লাসের শুরুতে একটু মিস করে ফেলছো, ভিডিওটা দিলে একটু দেখে নিও আবার, ঠিক আছে? কিছু বলতেছো না? আচ্ছা, তোমার জন্য ওই ওই থিওরেম 25 এর স্টেটমেন্টটা একটু বলে দিই, ওইটা ইম্পর্টেন্ট খুবই, ঠিক আছে? এটা না বুঝলে আসলে সামনের থিওরেম গুলো বুঝবা না। তো থিওরেম 25 এ যেটা বলতে চায় সেটা হচ্ছে আমরা ধরো সার্কেলের একটা পয়েন্টে টাচ করে যাই, ওইরকম লাইনকে আমরা কি বলি? ট্যানজেন্ট বলি। একটা ট্যানজেন্ট আছে, তাই না? এখন এই যে সেন্টার থেকে আমরা সার্কেলের উপরে যে কোনো পয়েন্টে যদি কানেক্ট করি তাহলে একটা রেডিয়াস হবে। তো এই পয়েন্টটাকে যে পয়েন্ট অফ কন্টাক্ট ট্যানজেন্টের সাথে, ওই পয়েন্টের সাথে কানেক্ট করে আমরা যদি একটা রেডিয়াস টানি না, তাহলে সেই রেডিয়াস আর ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার হবে। মনে রাখবা, রেডিয়াস আর ট্যানজেন্টটা পারপেন্ডিকুলার হবে।
and tangent, they will be perpendicular to each other given that they both pass through the point of contact. এটা হচ্ছে point of contact. দোনোজন যদি এটার মধ্য দিয়ে যায় তাইলে they will be perpendicular to each other. এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। তো এইটা আমরা সামনে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করব, এই কারণে তোমাকে একটু বলে নিলাম। বুঝতে পারছো কি বলছি এখানে? জি স্যার। ওকে, তো এরপরে 26 নাম্বার থিওরেমটা আসো, এটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? বলছে কি if two tangents are drawn to a circle from an external point, তাহলে আমরা জিনিসটা একটু বুঝি আগে। একটা সার্কেল আমাদের কাছে থাকবে অবশ্যই, ঠিক আছে? সার্কেলটা তো আরেকটু ভালো হবে। ও আচ্ছা, এটা ইজি আছে। সো এটা একটা সার্কেল, এক্সটার্নাল একটা পয়েন্ট ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের সেই এক্সটার্নাল পয়েন্ট। এই এক্সটার্নাল পয়েন্ট থেকে একটা সার্কেলের উপরে দুইটা ট্যানজেন্ট আঁকা যাবে। একটা ট্যানজেন্ট হচ্ছে কোথায়, এই যে এভাবে যাবে, আর একটা ট্যানজেন্ট যাবে এভাবে। তো তাইলে যদি তোমাদের এমসিকিউ তে আসে যে সার্কেলের বাইরের একটা পয়েন্ট থেকে from an external point of a circle how many tangent can you draw, maximum how many tangent can you draw? Two tangent you can draw, right? তাইলে সার্কেলের বাইরের যে কোনো একটা পয়েন্ট থেকে যে ট্যানজেন্ট দুটো আঁকা যাবে, মানে ম্যাক্সিমাম দুটো ট্যানজেন্ট আঁকা যাবে, এবং আমাদেরকে এখানে প্রুফ করতে বলছে কি যে যে দুটো ট্যানজেন্ট আমরা আঁকি এই দুইটা ট্যানজেন্ট আসলে একটা আরেকটার ইকুয়াল। তার মানে এইখান থেকে এই যে এইখান পর্যন্ত এবং এইখান থেকে এইখান পর্যন্ত এই দুটোটা ট্যানজেন্ট হচ্ছে ইকুয়াল। দেখি আমরা স্টেটমেন্টটা পড়ি। if two tangents are drawn to a circle from an external point, the distances from that point to the point of contact are equal. ওই পয়েন্ট থেকে পয়েন্ট অফ কন্টাক্টের যে ডিসটেন্স, ওই পয়েন্ট থেকে পয়েন্ট অফ কন্টাক্টের যে ডিসটেন্স, দুটোটা ডিসটেন্স কি হবে, একটা আরেকটার ইকুয়াল হবে। এটা আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে। ওকে, তো দেখি আমরা কিভাবে প্রুফ করতে পারি। আমরা ধরে নিই যে আমাদের কাছে একটা সার্কেল আছে যেটার সেন্টার কি ও, এবং সার্কেলের বাইরে পি হচ্ছে একটা পয়েন্ট। এখন পি থেকে আমি ও সেন্টার বিশিষ্ট সার্কেলের উপরে দুইটা ট্যানজেন্ট রাখছি, একটা হচ্ছে লেট আস সে পি এ, A is the point of contact for this tangent and PB is another tangent and B is the point of contact for this tangent. Okay, আমাদেরকে প্রুফ করতে হবে PA is equal to PB, মানে হচ্ছে কি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ কন্টাক্টের যে ডিসটেন্স, আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অফ কন্টাক্টের ডিসটেন্স দুটোটা একটা একটা ইকুয়াল, এটা প্রুফ করতে হবে। তো দেখি আমরা কিভাবে প্রুফ করতে পারি। এইটার জন্য আমাদের কিছু ড্রয়িং আছে, ড্রয়িংটা আমরা কেমনে করব। ও এর সাথে আমরা ফার্স্টে এ কানেক্ট করব, ও এর সাথে বি কানেক্ট করব এবং পি এর সাথে ও কানেক্ট করব। দুইটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করাটা আমাদের টার্গেট, কারণ দুইটা ট্রায়াঙ্গেল যখন থাকে তখন সেখান থেকে আমরা যদি কংগ্রুয়েন্ট প্রুফ করতে পারি তাহলে কিন্তু আমরা সাইডগুলো ইকুয়াল বলতে পারি। এটাই হচ্ছে আমাদের টার্গেট। তাহলে কি কি জয়েন করলাম, উই জয়েন ও কমা এ, দেন ও কমা বি, সেমিকোলন ও কমা পি। এই তিনটা লাইন আমরা তিনটা লাইন ড্র করলাম, ঠিক আছে? এরপরে প্রুফ, দুইটা ট্রায়াঙ্গেল এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি ও এ পি এই ট্রায়াঙ্গেল, আর একটা ও বি পি এই নিচের ট্রায়াঙ্গেল, এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করব। তো কি কি ইকুয়াল লিখতে পারি সেটা অ্যাকচুয়ালি আমি তোমাদের থেকে জানতে চাই। আচ্ছা, ফার্স্ট অফ অল তোমরা একটু হ্যাঁ OA is equal to OB. OA is equal to OB, ওইটারও আগে আমি আসলে একটা জিনিস জানতে চাই। আমি জানতে চাই শোয়েবের কাছে। শোয়েব, তুমি আমাকে বলো তো যে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলে তোমার মনে হয়, দেখি বলো তো। স্যার আমি বলি, বলো। 90 ডিগ্রি হবে, রাইট, ভেরি গুড। কেন 90 ডিগ্রি হবে? আমরা কিন্তু থিওরেম 25 এ এটাই পড়ে আসছিলাম যে এই যে একটা পয়েন্ট অফ কন্টাক্ট, এখান দিয়ে একটা ট্যানজেন্ট গেছে এবং ওই পয়েন্টে দিয়ে আমরা একটা রেডিয়াস আঁকছি, তাই না? রেডিয়াস এন্ড ট্যানজেন্ট দে আর সাপোজ টু বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এটা আমরা একটু আগে থিওরেম 25 এ পড়ে আসছি, আমি বারবার বলছি যে এটা আমরা সামনে ইউজ করব, ঠিক আছে? সো বি ভেরি কেয়ারফুল। তো এই যে এই পয়েন্টের মধ্য দিয়ে যে রেডিয়াসটা যাচ্ছে এবং এই পয়েন্টের মধ্য দিয়ে যে ট্যানজেন্ট যাচ্ছে, দে উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। So this angle is definitely 90 degree. Can anybody tell me what will be the measurement of this angle?
এটা সবাই বলো। 90. 90 ওকে গুড 90 ডিগ্রি। তো তাইলে দুইটা হচ্ছে কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাই না? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমাদের এই যে এইচএস থিওরেম তোমাদের মনে আছে কিনা জানি না, যে হাইপোটেনিউস দুটোটা ইকুয়াল আর অন্য দুইটা সাইডের মধ্যে যে কোনো একটা সাইড ইকুয়াল প্রুফ করলে আমার হয়ে যায়। তার মানে দুইটা সাইড প্রুফ করতে হবে, একটা হচ্ছে হাইপোটেনিউস আর একটা হচ্ছে অন্য যে কোনো একটা সাইড। তো তাইলে এটা যেহেতু 90 ডিগ্রি, হাইপোটেনিউস হচ্ছে ওপি, এটা যেহেতু 90 ডিগ্রি, এটাও হাইপোটেনিউস ওপি। তো ওপি ওপি অলরেডি ইকুয়াল আছে, তাই না? হাইপোটেনিউস ইকুয়াল আছে। তাইলে আমরা কি লিখবো? as angle OAP is equal to angle OBP is equal to 90 degree, তাইলে triangle OAP and triangle OBP are right angle triangles. Right angles, angled triangle. রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের জন্য হাইপোটেনিউস আর যে কোনো একটা সাইড ইকুয়াল প্রুফ করতে হয়। আমরা অলরেডি জেনে গেছি 90 ডিগ্রির অপোজিট সাইড হাইপোটেনিউস ওপি, আবার এখানে 90 ডিগ্রির অপোজিট সাইড ওপি হাইপোটেনিউস। তো তাইলে ওপি ইকুয়াল টু ওপি তো আছেই, তাইলে আমরা ফার্স্টেই লিখবো হিয়ার ওপি ইজ ইকুয়াল টু ওপি কমন সাইড, দুটোটার মধ্যেই তো কমন, তাই না? কমন সাইড এন্ড হাইপোটেনিউস, দুটোটারই তো এটা হাইপোটেনিউস, তাই না? এই কারণে এটাও মেনশন করব হাইপোটেনিউস। ওকে, এইবার ওপি বাদে অন্য যে সাইডগুলো আছে না, ওখান থেকে যে কোনো একটা ইকুয়াল দেখাতে হবে। তো এই ট্রায়াঙ্গেলে দেখো ওপি বাদ দিলে দুইটা সাইড থাকে, একটা হচ্ছে পিএ আর একটা হচ্ছে ওএ। পিএ আর ওএ, ওইটার মধ্যে ওএ টা নিলে আমার সুবিধা, কেন দেখো তো ওএ আর ওবি এটাকে আমরা ইকুয়াল বলতে পারবো, রাইট? ওএ আর ওবি এই দুইটাকে ইকুয়াল বলতে পারবো, কেন? কারণ হচ্ছে দে আর রেডিয়াস অফ দ্য সেম সার্কেল। দেখো সেন্টার থেকে সার্কেলের উপরে পয়েন্ট, সেন্টার থেকে সার্কেলের উপরে একটা পয়েন্ট কানেক্ট করে। তো তাইলে এটাও রেডিয়াস অফ দ্য সার্কেল। তো তাইলে আমরা বলতে পারি OA is equal to OB, ব্র্যাকেটে লিখতে হবে রেডিয়াস, রেডি লিখবা, রেডি হচ্ছে প্লুরাল, দুইটা রেডিয়াস বলতেছি না এজন্য, রেডি অফ সেম সার্কেল। আচ্ছা, তো তাইলে আমরা হাইপোটেনিউস প্রুফ করে ফেললাম ইকুয়াল, যে কোনো একটা সাইড ইকুয়াল প্রুফ করে ফেললাম। তাইলে আমরা বলতে পারবো কি দিস টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট, OAP triangle OAP congruent triangle OBP, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। যদি দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয় তাহলে ওই ট্রায়াঙ্গেলের বাকি যে সাইড আছে এবং বাকি যে অ্যাঙ্গেলগুলো আছে সবগুলাই আমরা একটা একটা ইকুয়াল বলতে পারবো উইদাউট এনি টেনশন, ঠিক আছে? তো তাইলে আমরা কি এখন বলতে পারি তাইলে PA আর PB ইকুয়াল OP তো সেম, আর OA OB ইকুয়াল হয়ে গেছে, এখন বাকি আছে একটা সাইড, সেটা হচ্ছে PA আর PB। তো এটা আমরা ইকুয়াল এখন বলতে পারবো যেহেতু আমরা কংগ্রুয়েন্ট প্রুফ করছি, তাই আমরা লিখবো যে PA is equal to PB প্রুফ। কারো কোনো ডাউট থাকলে একটু বলো, আমি আবার ডিসকাস করব, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছো তোমরা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা ওকে ফাইন। তো এটা হচ্ছে আমাদের থিওরেম 26। ও আমি এখানে 26 একটু ভুলে গেছি। This is theorem 26 and this is very important, okay? 8.4 এর জন্য অনেক ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, তো এটা গেল। এটা আসলে এখনই বলে দিই, তোমরা যদি একটু এক্সারসাইজে যাও তোমরা এক্সারসাইজে তোমাদেরকে 5 নাম্বারটা দিছে মশিউর স্যার, তাই না? ওখানে 5 এর 2 তে কি প্রুফ করতে বলছে বলো তো? PA is equal to PB. Exactly what we proved here. তার মানে এই এক্সাক্ট থিওরেমটাই ওখানে লিখতে হবে, ঠিক আছে? সো 5 এর 2 টা আমি আর করাবো না, এটা অলরেডি জাস্ট এই থিওরেমটাই তোমরা ওখানে লিখে দিবে, ঠিক আছে? তো আশা করি ইনশাআল্লাহ পারবা। আচ্ছা, এরপরে আমরা এক্সারসাইজে যাওয়ার আগে আরেকটা থিওরেম আছে যেটা আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে থিওরেম 27। থিওরেম 27 রাইট। আচ্ছা, থিওরেম 27 টা আমরা যদি একটু দেখি, এখানে কি বলে ওরা, if two circle, দুইটা সার্কেল থাকবে, ওকে ফার্স্ট আমরা এটা জেনে নিলাম, টাচ ইচ আদার এক্সটারনালি, বাইরে দিয়ে টাচ করে যায়। আচ্ছা, the point of contact of the tangent and the centers are collinear। আচ্ছা, এখানে যেটা বলছে দুইটা সার্কেল থাকবে, তো একটা সার্কেল এভাবে থাকুক আর একটা সার্কেল এভাবে থাকুক,
ওকে, দে বোথ ইচ আদার টাচ ইচ আদার এক্সটার্নালি, বাইরে বাইরে টাচ করতেছে, তাই না? এখন ইন্টারনালি টাচ করলে সেটা কিরকম হবে সেটা আমরা এই ফাঁকে দেখে ফেলি। এটা একটা সার্কেল, এটা আরেকটা সার্কেল। ওকে, এইবার কিন্তু তারা ইন্টারনালি টাচ করছে, ভিতরে ভিতরে, ঠিক আছে? এটা কিন্তু বাইরে এক্সটার্নালি, আর এটা হচ্ছে টাচিং ইন্টারনালি। ওকে, we will talk about this later. আচ্ছা, so now let us focus on this. এখানে কি বলছে ওরা, if two circles touch each other externally, point of contact of the tangent, এই point of contact দিয়ে আমরা যদি একটা tangent টেনে ফেলি এখন, ওকে, tangent টেনে ফেললাম, and the centers are collinear, এই যে এটার একটা সেন্টার থাকবে, এটার একটা সেন্টার থাকবে, এই সেন্টার এবং পয়েন্ট অফ কন্টাক্ট এরা নাকি কোলিনিয়ার হবে। কোলিনিয়ার মানে কি, তোমরা যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের সাথে আমি অলরেডি কোঅর্ডিনেট জিওমেট্রিতে কোলিনিয়ার কথাটা ডিসকাস করছি। কোলিনিয়ার মানে কি, দে অল উইল বি অন দ্য সেম লাইন, লাইন, কোলিনিয়ার। ওকে, সো এই তিনটা পয়েন্ট, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্ট একই লাইনের উপরে থাকবে, সেটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো সেটা প্রুফ করতে হলে আসলে কি করতে হবে জানো, দেখো এইটা 90 ডিগ্রি আর এটাও 90 ডিগ্রি। কেন এটা 90 ডিগ্রি? কারণ এটা রেডিয়াস, এটা ট্যানজেন্ট, সো এটা 90 ডিগ্রি। আবার এটার জন্য এটা রেডিয়াস, এটা ট্যানজেন্ট, তো এটাও 90 ডিগ্রি। তো 90 প্লাস 90 মিলে কত হয় তোমরা আমাকে বলো তো? 180 ডিগ্রি। আমি যদি প্রুফ করতে পারি যে এখানে অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি, তাইলেই তো প্রুফ হয়ে যায় এটা একটা স্ট্রেট লাইন, তাই না? কারণ একটা স্ট্রেট লাইনেরই শুধুমাত্র কি হয়, 180 ডিগ্রি ক্রিয়েট হয়, কারেক্ট কিনা? যদি এটা স্ট্রেট লাইন না হইতো তাইলে 180 ডিগ্রি হইতো না, ঠিক আছে? যেহেতু 180 ডিগ্রি, সো দিস ইজ এ স্ট্রেট লাইন। আর যেহেতু এটা একটা স্ট্রেট লাইন, তার মানে কি অল দিস 3 পয়েন্টস আর কোলিনিয়ার, আমরা এটা বলতেই পারি। তোমরা কি বুঝতে পারছো আইডিয়াটা? জি স্যার। ওকে, আমি এখন জাস্ট একটু সুন্দর মতো লিখে দেখানোর চেষ্টা করব, যদি আমার কাছে মনে হয় এটার আসলে খুব একটা দরকার নাই। তারপরে একটু পয়েন্টগুলো দিয়ে লিখে দেখাই। এটা কোন কোন পয়েন্ট ধরছে? আচ্ছা, এটা হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তারপরে ওটা পি কিউ। আচ্ছা, ট্যানজেন্ট হচ্ছে পি আর কিউ। তো তাইলে এখান থেকে আমরা ক্লিয়ারলি বলতে পারি যে অ্যাঙ্গেল এ ও পি is equal to 90 ডিগ্রি, ওয়ান রাইট অ্যাঙ্গেল। এটা 90 ডিগ্রি কেন সেটা আমরা অলরেডি জানি, ওই যে থিওরেম 25 টা ওটা লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপরে অ্যাঙ্গেল বি ও পি is equal to also 90 ডিগ্রি, তাই না? তাইলে এখানে অ্যাঙ্গেল এ ও পি প্লাস অ্যাঙ্গেল বি ও পি দুইটাকে যদি আমি অ্যাড করি, দেখো তো এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল অ্যাড করলে টোটাল অ্যাঙ্গেলটা পাওয়া যাবে না, টোটাল অ্যাঙ্গেল হচ্ছে এ ও বি। দেখো তো এ ও পি প্লাস বি ও পি দুটোটা যদি আমরা অ্যাড করি তাহলে এ ও বি এই লাইনটা, এই অ্যাঙ্গেলটা হয়। সো অ্যাঙ্গেল এ ও বি ইজ ইকুয়াল টু কি হবে, 90 প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো যখনই কোনো একটা লাইন 180 ডিগ্রি হয়, তখন আমরা বলতে পারি যে এ পয়েন্ট, ও পয়েন্ট আর বি পয়েন্ট এটা একটা স্ট্রেট লাইন। A point, O point আর B point এটা একটা straight line. That means all these 3 points A, O, B are collinear. কারো কোনো ডাউট থাকলে বলতে পারো। আশা করি ডাউট নাই। তো তাইলে আমরা এক্সারসাইজের দিকে চলে যাই, ঠিক আছে? আমরা 8.4 টাও আজকে শেষ করব ইনশাআল্লাহ। আচ্ছা, এর মাঝখানে এই যে এক্সারসাইজ 8.4 শুরুর আগে দুইটা করোলারি আছে, এই করোলারিটা আমি এখন করাচ্ছি না, এক্সারসাইজ শেষ করার পরে করাবো। তো আমাকে একটু মনে করাই দিও স্যার দুইটা করোলারি ডিসকাস করা বাকি, ঠিক আছে? 8.4 টা আমরা একটু করি এখন। 8.4 এ আমি যেটা দেখলাম তোমাদেরকে 5 আর 6 নাম্বার দিছে শুধু, তাই না? 5 আর 6 বাদ অন্য কোনোটা দিছে? না স্যার। 5 আর 6 দিছে, ওকে। আচ্ছা, রমজান মাস যাচ্ছে, তো আলহামদুলিল্লাহ অবশ্যই রমজান মাস বছরের সবচেয়ে বরকতময় মাস, ঠিক আছে? আমি জাস্ট 2টা মিনিট সময় নিব তোমাদেরকে এটা বলার জন্য। অ্যাজ এ ফিজিক্স টিচার যেটা আমার রেসপন্সিবিলিটি সেটা তো আমি পালন করার চেষ্টা করতেছি, বাট এট দ্য সেম টাইম we cannot forget that we are Muslim, okay? And as a Muslim we have some duty towards each other, okay? একজন আরেকজনের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। তো সেটা হচ্ছে একজন আরেকজনকে সবসময় ইসলামের প্রতি ইনভাইট করা এবং উদ্বুদ্ধ করা, এনকারেজ করা, ঠিক আছে? তোমাদেরকে আমি সবসময় একটা এক্সাম্পল দিতাম, যদি তোমাদের মনে থাকে, যে মানে যদি তোমাদের মনে করো জব করতে গেছো এবং সেই জবে কোনোদিন যদি তোমাকে বলা হয় যে বছরের সব মাস তুমি জব করো এবং তুমি মেবি
100 বিডি করে পাবা, ঠিক আছে। কিন্তু যদি তোমাকে বলা হয় যে এমন একটা মাস আছে যে মাসে তুমি যদি জব করো আমি তোমাকে 7000 বিডি দিব, মানে 70 টাইমস, 70 to 700 টাইমস বেশি দিবে তোমাকে, তাহলে তুমি জীবনে ওই মাসে কোনোদিন মিস দিবা বলো? যদি তুমি অসুস্থ থাকো তারপরেও তুমি ওই মাসে কি করবা? অফিস করবা, একদিনও মিস দিবা না, তাই না? তো রমজান মাসটা হচ্ছে আমাদের জন্য অনেকটা এরকম। বছরের অন্য যে কোনো টাইমে তুমি এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজেরই সওয়াব পাবা, কিন্তু এই মাসে এক ওয়াক্ত নামাজ পড়লে সেই সেম নামাজটা 70 বার পড়তে তোমার কতবার কষ্ট হবে চিন্তা করো। তো 70 টাইমস সওয়াব তোমাকে এখন দিয়ে দিবে, মিনিমাম 70 আর ম্যাক্সিমাম তো 700 বলে সবাই, কিন্তু এটা আসলে আনলিমিটেড হতে পারে। আল্লাহ তাআলার ভান্ডার অফুরন্ত, ইটস মানে আনএন্ডিং, মানে শেষ হবে না আর কি। তো তাইলে সেই জায়গায় আমরা কি করতে পারি? এই মাসে এক ওয়াক্ত নামাজও মিস দিব না ইনশাআল্লাহ। আর তারপর বেশি বেশি আমরা জেনারেলি যেটা কি করি, ফরজ নামাজ পড়ে উঠে যাই, কিন্তু ফরজের পর সুন্নত নফল এগুলাও ইবাদত করার চেষ্টা করবো। কেন? কারণ নফল তুমি যদি অন্যান্য সময় নফল নামাজ 1000 রাকাতও পড়ো, সেটা কখনো একটা ফরজ নামাজের ইকুয়াল হবে না। 1000 নফল রাকাত, ঠিক আছে, কখনো ইকুয়াল হবে না, ফরজের ইকুয়াল হবে না। কিন্তু এই মাসে তুমি নফল নামাজ পড়বা, সেটা ফরজ নামাজের ইকুয়াল হবে। একটা নফল নামাজ পড়বা, সেটা একটা ফরজ নামাজের ইকুয়াল হবে, সওয়াব হবে। তো তাইলে এই অপরচুনিটি বোকা ছাড়া আর কেউ মিস করার কথা না আসলে। এবং আরো বলা হয়েছে যে যেই লোক রমজান মাস পাইলো কিন্তু নিজের গুনাহগুলা মাফ করায় নিতে পারলো না, তার মতো দুর্ভাগ্যবান ব্যক্তি আর নাই। তো তাইলে নিজেদেরকে দুর্ভাগ্যবান ব্যক্তিতে পরিণত করিও না, সব সময় কি করবা? নামাজ পড়ো বা কোরআন শরীফ তেলাওয়াত, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কেন এই মাসটা ইম্পর্টেন্ট দেয়া হয়, এত ইম্পর্টেন্স কেন এই মাসটা? কারণ এই মাসে কোরআন শরীফ নাযিল হয়েছে, তাই না? তো তাইলে কোরআন শরীফ নাযিল হওয়ার জন্য পুরো একটা মাসকে আল্লাহ বরকতময় করে দিচ্ছে। তো কোরআন মাজিদ জিনিসটা কতটুকু ইম্পর্টেন্ট, তো এটা বেশি বেশি করে পড়ার চেষ্টা করবা। হুম। আর আরেকটা জিনিস হচ্ছে, যখন মনে করো শুয়ে আছো, টায়ার্ড হয়ে গেছো, নামাজ পড়ছো অনেক, কোরআন শরীফ তেলাওয়াত করছো, নাও ইউ আর রেস্টিং, চেষ্টা করো একটু জিকির করতে। অনেক কিছু বলে বলে জিকির করা যায়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এই অনেক জিকির আছে। তো এগুলো আস্তে আস্তে করবা, ঠিক আছে, যতটুকু পারা যায়, ঠিক আছে। এই মাসের প্রতিটা সেকেন্ড আসলে এত মূল্যবান, এটা বলে বোঝানো যাবে না কখনো আসলে। তো ট্রাই টু ইউটিলাইজ ইচ এন্ড এভরি সেকেন্ড, ওকে, ইচ এন্ড এভরি সেকেন্ড, ওকে। তো তাহলে আমরা এখন এক্সারসাইজটা কন্টিনিউ করি। এক্সারসাইজে যেটা আছে 8.4 এর 5 এন্ড 6। তো 5 নাম্বার দিয়ে আমি শুরু করি। 5 নাম্বারে কি বলতে চাচ্ছে ওরা? PA and PB are two tangent from point P external to circle with center O. একটু আগে আমরা যে থিওরেমটা পড়ছি না, ঠিক সেই থিওরেমটাই আসলে, ওকে। সেন্টার O ওয়ালা একটা সার্কেল আছে এবং P হচ্ছে আউটসাইড একটা পয়েন্ট, এখান থেকে দুইটা ট্যানজেন্ট টানা হয়েছে, একটা হচ্ছে PA আর একটা ট্যানজেন্ট টানা হয়েছে সেটা হচ্ছে PB, ওকে, দুইটা ট্যানজেন্ট টানা হয়েছে, ওকে। এরপরে বলছি কি কনস্ট্রাক্ট দ্য ফিগার অ্যাকর্ডিং টু দ্য স্টিমুলাস। তো এই ফিগার ড্র করাটাই হচ্ছে কি 5 এর 1 এর आंसर, ওকে। এটা লিখে জাস্ট দুটো লাইন লিখে দিবা, এখানে স্টেমের মধ্যে যে লাইনগুলো লেখা আছে না, জাস্ট সেম লাইনটাই এখানে লিখে দিবা, গিভেন দিয়ে ওই লাইনগুলো লিখে দিবা, বাস হয়ে গেছে, 2 মার্ক শিওর। এরপরে নাম্বার 2 তে যেটা বলছে প্রুভ দ্যাট PA ইজ ইকুয়াল টু PB, এটাই হচ্ছে আমি একটু আগে বলতেছিলাম থিওরেম নাম্বার 26 এ আমরা কিন্তু এটা পড়ে আসছি, ঠিক আছে। সো আর এটা নিয়ে টেনশন নাই। এখন সি নাম্বারটা দেখো, মানে 3 টা, প্রুভ দ্যাট সেগমেন্ট ওপি ইজ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য ট্যানজেন্ট কর্ড। এখন এটাই আমাদের জানতে হবে ট্যানজেন্ট কর্ড বলতে কি বুঝি আমরা। ট্যানজেন্ট কর্ড, কর্ড মানে হচ্ছে সার্কেলের উপরে যে কোনো দুইটা পয়েন্টকে কানেক্ট করলেই আমরা সেটা কর্ড বলবো। বাট ট্যানজেন্ট কর্ড মানে, ট্যানজেন্ট কর্ড মানে হচ্ছে দেখো, এ হচ্ছে ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্টাক্ট, বি হচ্ছে পয়েন্ট ট্যানজেন্টের আরেকটা ট্যানজেন্টের পয়েন্ট অফ কন্টাক্ট। তো এই দুইটা পয়েন্টের মধ্য দিয়ে আমি যদি একটা কর্ড আঁকি, এটাই হয়ে যাবে কি ট্যানজেন্ট কর্ড। এটা কি হয়ে যাবে? ট্যানজেন্ট কর্ড। কর্ড তো অবশ্যই হবে বিকজ সার্কেলের উপরে দুইটা পয়েন্টকে কানেক্ট করতেছে, বাট কোন দুইটা পয়েন্টকে কানেক্ট করে? দুইটা ট্যানজেন্টের যে কানেক্টিং পয়েন্ট অফ কন্টাক্ট, সেই দুইটা পয়েন্টকে কানেক্ট করে, এই কারণে এবি কে কি বলা হবে? ট্যানজেন্ট কর্ড। আচ্ছা, ভালো কথা। তো বলছে কি সেগমেন্ট ওপি, ওপি কই? পি এখানে, ও ওখানে, ডেফিনেটলি আমার ওপি এটা কানেক্ট করতেই হবে, ঠিক আছে। ওপি ইজ পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে আমাদের প্রুফ করতে হবে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এটা আমাদেরকে প্রুফ করতে হবে। আবার বলছে কি বাইসেক্টর, পারপেন্ডিকুলার তো বটেই, আবার বাইসেক্টর, বাইসেক্টর মানে দিস পার্ট ইজ ইকুয়াল টু দিস পার্ট, মানে এই যে ট্যানজেন্ট কর্ডটাকে দুটো ইকুয়াল ভাগে ভাগ করে,
তাহলে পারপেন্ডিকুলার মানেও বোঝা গেল, বাইসেক্টর মানেও বোঝা গেল। আমাদের কি কি প্রুফ করতে হবে ক্লিয়ার তোমরা? আমি এটা একটু বোর্ডে লিখে নিচ্ছি। এটা হচ্ছে এখন 3 নাম্বারটা দেখতেছি আমরা, 5 এর 3। তাহলে প্রুফ দ্যাট, আমাদের প্রুফ করতে হবে দ্যাট এই পয়েন্টের একটা নাম দিতে হবে, তাই না? এই পয়েন্টের কি নাম দেয়া যায়? তোমাদের এটা সলিউশন আছে, সেই সলিউশন দেখেই আমি এই পয়েন্টের নাম দিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে ইনশাআল্লাহ। এখানে ওরা যেটা নাম দেয় সেটা হচ্ছে সি। ওকে ফাইন, সি নাম দিলাম, বাস। তো দেখি আমরা এখন এটা কিভাবে করা যায়। আমাদের কনস্ট্রাকশন হচ্ছে ড্রয়িং এর ড্রয়িং। এটা প্রুফ করার জন্য প্রুফ দ্যাট, কি প্রুফ করব এটা লিখিনি। AC is perpendicular to OP অথবা AB। AB হচ্ছে আমাদের সেই কর্ডটা না, AB is perpendicular to OP, এটা দিতে হবে। আবার প্রুফ করতে হবে AC is equal to BC। ওকে, AC equal to BC এটা প্রুফ করতে হবে। আচ্ছা, এই দুইটা জিনিস কিভাবে প্রুফ করব? এখন জয়েন O, A, O, A সেমিকোলন O, B। তোমরা লিখবা উই জয়েন, ওকে, মনে রাখিও। আমি এখানে জয়েন করে দিচ্ছি O এর সাথে A, O এর সাথে B। আচ্ছা, এবার এখান থেকে কি কি করা যায় আমরা একটু খেয়াল করি। প্রুফ in triangle OAP and triangle OBP, ওকে। এখানে অবশ্যই এরা তো রাইট অ্যাঙ্গেল আছেই, তাই না? OAP আর OBP এরা তো রাইট অ্যাঙ্গেল, এটা আমরা অলরেডি জানি। কারণ হচ্ছে ওই যে ট্যানজেন্ট আর রেডিয়াস এরা একটা একটার সাথে পারপেন্ডিকুলার হয়। তো এই ধরনের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা জানি হাইপোটেনিউস ইকুয়াল দেখানো এবং আর যে কোনো একটা সাইড OA ইকুয়াল টু OB। তো হাইপোটেনিউস ইকুয়াল দেখাচ্ছে, অন্য যে কোনো একটা সাইড ইকুয়াল দেখাচ্ছে, তো আমরা বলতে পারবো এই দুইটা ট্রায়াঙ্গেল কি কংগ্রুয়েন্ট। তাইলে OAP is equal to congruent triangle OBP। তো এই দুইটা ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাইলে কি আমরা বলতে পারি, দেখো তো এই যে বড় ট্রায়াঙ্গেলটার কথা বলতেছি, তাই না? এই যে বড় ট্রায়াঙ্গেল, তো বড় ট্রায়াঙ্গেলের মধ্যে এটা একটা অ্যাঙ্গেল আছে না, দিস অ্যাঙ্গেল শুড বি ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল, রাইট? এটা তো বোঝাই যায় নাকি? দিস অ্যাঙ্গেল শুড বি ইকুয়াল টু দিস অ্যাঙ্গেল। তাহলে আমরা লিখবো কি অ্যাঙ্গেল AOP is equal to angle BOP। এখন একটু খেয়াল করো, আমি যদি AOP অ্যাঙ্গেলকে AOC লিখি আর BOP অ্যাঙ্গেলকে BOC লিখি, তোমাদের কি কোনো অবজেকশন আছে? AOP বলতে এই অ্যাঙ্গেলই বোঝায়, আবার AOC বলতেও এই অ্যাঙ্গেল বোঝায়। BOP বলতে যে অ্যাঙ্গেলটাকে বোঝায়, BOC বললেও ঠিক সেম অ্যাঙ্গেলকেই বোঝায়। তো তাহলে তোমাদের কোনো আপত্তি থাকার কথা না, ঠিক আছে? তো আমরা এটা লিখে ফেললাম। এবার আমরা কি দেখব, ছোট দুইটা ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করব। একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল, ওকে, আর একটা হচ্ছে এই ট্রায়াঙ্গেল। এই দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা একটু দেখি। এই ট্রায়াঙ্গেলটা কি OAC আর এটা OBC। ইন ট্রায়াঙ্গেল OAC এন্ড ট্রায়াঙ্গেল OBC, এই দুইটা ট্রায়াঙ্গেলের মধ্যে কি কি আমরা ইকুয়াল লিখতে পারি? আমরা লিখতে পারি OA is equal to OB, এটা লিখতে পারি, তাই না? আমি একটু শোয়েবের থেকে জানতে চাই, শোয়েব কেন আমরা OA is equal to OB লিখতে পারি? Radius of a same circle. ভেরি গুড, ভেরি গুড। রেডিয়াস অফ দ্য সেম সার্কেল, দোনোটাই রেডিয়াস, ভালো কথা। আচ্ছা, এরপরে আমরা আর কি ইকুয়াল লিখতে পারি? মাইজা তুমি বলো। OC, আচ্ছা তোমরা বলে দিছো। তো OC সাইড, OC মানে হচ্ছে এই সাইডটা, তাই না? এই সাইডটা এই ট্রায়াঙ্গেলও আছে, এটা এই ট্রায়াঙ্গেলও আছে। তাইলে OC ইকুয়াল টু OC, এটা আমরা লিখতে পারি, ব্র্যাকেটে লিখবো কমন সাইড, ঠিক আছে? এখানেও সাইড ব্র্যাকেট লিখতে হবে, ওকে। এরপর দুইটা সাইড আমরা ইকুয়াল দেখাইছি, এখন একটা অ্যাঙ্গেল ইকুয়াল দেখাইতে হবে, সেটা কিন্তু আমরা অলরেডি এখানে শেয়ারে রাখছি, দেখছো?
AOC ইকুয়াল টু BOC মানে হচ্ছে এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল। ওকে, এটা আমরা অলরেডি ইকুয়াল প্রুফ করে রাখছি। AOC ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BOC, এই অ্যাঙ্গেলটা অলরেডি এখানে ইকুয়াল প্রুফ করা। তো যেটা করবা এটাকে ইকুয়েশন 1 দিয়ে দিবা এবং সাইড ব্র্যাকেটে লিখে দিবা ফ্রম ইকুয়েশন 1 একটা রেফারেন্সের জন্য, ঠিক আছে, যাতে কোশ্চেন না করতে পারে এটা কোথা থেকে দেখলাম। তো তাইলে দেখো দুইটা সাইড এবং একটা অ্যাঙ্গেল আমরা প্রুফ করে ফেলছি ইকুয়াল। তাইলে আমরা কি বলতে পারি, SAS থিওরেম, সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড আমরা ইকুয়াল প্রুফ করছি। তার মানে these two triangles are congruent, তার মানে ছোট ছোট যে দুইটা ট্রায়াঙ্গেল আছে OAC is congruent to triangle OBC. I can say স্যার that. আমরা RHS থিওরেমে করতে পারি তাই না, বিকজ এটা তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। রাইট অ্যাঙ্গেল এটা কিন্তু আমাদেরকে প্রুফ করতে হবে, আমরা কিন্তু এখনো জানি না যে এটা রাইট অ্যাঙ্গেল। ঘটনাটা এখানেই দেখো, আমাদেরকে কিন্তু পারপেন্ডিকুলার প্রুফ করতে হবে, আমরা কিন্তু এখনো রাইট অ্যাঙ্গেল যে জানি না। তুমি দেখো OAC, এখানে এই অ্যাঙ্গেলটা রাইট অ্যাঙ্গেল হবে, সেটা মানে আমরা প্রুফ করব, আমরা কিন্তু এখনো জানি না। এই কারণে ওই যে রাইট অ্যাঙ্গেল থিওরেম ওটা দিয়ে হবে। ওকে ঠিক আছে, স্যার। যেটা প্রুফ করতে বলছে তুমি যদি ওইটাই শুরুতে ধরে নাও তো তাইলে তো আর প্রুফ করার দরকারই পড়বে না। এই জন্য ঠিক আছে, তো কেয়ারফুল থাকতে হবে। তাইলে এখন আমরা কি বলেছিলাম, এই দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। তো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হইলে আমরা AC ইকুয়াল টু BC বলতে পারি। বাকি যে সাইড আছে দুইটা সাইড তো ইকুয়াল বলেই দিছি, আর বাকি যে সাইড আছে সেটাও ইকুয়াল হবে। তো তাইলে আমরা লিখতে পারি এখান থেকে যে AC ইজ ইকুয়াল টু BC, যেটা কিনা আমাদের এটা, আমরা এটা প্রুফ করে ফেলছি যে এটা বাইসেক্টেড হইছে। এখন আমাদের প্রুফ করতে হবে যেটা পারপেন্ডিকুলার। এখন পারপেন্ডিকুলার কিভাবে প্রুফ করব সেটা একটু আমরা দেখি। আচ্ছা, এখানে যেহেতু এই দুইটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, তাইলে এই যে অ্যাঙ্গেল ACO এন্ড BCO, এই দুইটা অ্যাঙ্গেল একটা এটার ইকুয়াল বলতে পারবো আমরা। যেহেতু এরা কংগ্রুয়েন্ট, আমি বলতে পারবো ACO ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল BCO। এখন একটা জিনিস দেখো, ACO আর BCO এটাকে যদি আমি কানেক্ট করি তাহলে এটা একটা স্ট্রেট লাইন হয় না? স্ট্রেট লাইন মানে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, ভেরি গুড। তো অ্যাঙ্গেল ACO আর অ্যাঙ্গেল BCO এটাকে যদি আমি কানেক্ট করি তাইলে আমি পাই অ্যাঙ্গেল ACB, রাইট? অ্যাঙ্গেল ACB যেটা কিনা একটা স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন মানে কি? মানে হচ্ছে 180 ডিগ্রি। আবার এখানে ACO তো ঠিক আছে, BCO যেহেতু ACO এর ইকুয়াল, আমি BCO এর কিন্তু বদলে কি লিখতে পারি, সরি BCO এর বদলে লিখবো ACO, কারণ এরা একটা একটা ইকুয়াল, তাই না? BCO এর জায়গায় আমি ACO লিখতে পারি কারণ BCO ACO এর ইকুয়াল। তো তাহলে 2 of ACO is equal to 180 ডিগ্রি, তাইলে অ্যাঙ্গেল ACO is equal to কি হবে, 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 is equal to 90 ডিগ্রি। বাস, এইবার আমার প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, ACO is 90 ডিগ্রি, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে না, এই অ্যাঙ্গেলটাকে আমি 90 ডিগ্রি প্রুফ করছি। এখন BCO যেহেতু ACO এর ইকুয়াল, ডেফিনেটলি এটাও তাহলে কি হবে, 90 ডিগ্রি হবে। আমরা এখানে বলেই রাখছি ACO BCO এর ইকুয়াল, ACO 90 ডিগ্রি হইছে তাহলে BCO কি হবে, 90 ডিগ্রি হবে। তো তাইলে এই অ্যাঙ্গেল তোমরা যদি 90 ডিগ্রি হয়, ডেফিনেটলি OP and AB they are perpendicular to each other। তো তাইলে এখান থেকে আমরা বলে দিতে পারি তাইলে OP is perpendicular to AB which is this one। সো যে দুইটা আমাদেরকে প্রুফ করতে বলছে, একটা এখানে আর একটা এখানে, দুটোটাই আমরা প্রুফ করে ফেলছি। এই প্রুফটাতে যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো।